দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, 10 নভেম্বর সারা পৃথিবীতেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পালিত হয়। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে এই ডেটেই যারা হিসাবের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, অর্থাৎ অ্যাকাউন্টিং পেশার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা বেশ ঘটা করে আয়োজন করে থাকেন। যেমন বিভিন্ন রকমের অ্যাকাউন্টিং পেশাজীবী যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, তারাও বেশ ভালোভাবেই এইটা যেমন আয়োজন করে, ঠিক একই সঙ্গে একাডেমিশিয়ানরাও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনেক আয়োজন করে। আর এ কারণে আমরা আজকে আমাদের এই পর্বটি সাজিয়েছি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস, এআই যুগে ভবিষ্যতের হিসাব পেশা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে একজন পেশাজীবী অ্যাকাউন্টেন্ট এবং ঠিক একই সঙ্গে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিবি এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ রুকনুজ্জামান এফসি আমাদের অতিথি হয়েছেন। তাকে আমরা স্বাগত জানাই। স্যার, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শাকুর, ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, অ্যাকাউন্টিংয়ের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের কাছে এটি হয়তো পরিচিত একটি শব্দ। অ্যাকাউন্টিং বললে অনেকে হিসাব নিকাশ, ফলাফল, এগুলো অনেক কিছুই হয়তো তারা ক্যালকুলেট করেন। একটু জানার চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডেটা আসলে কি, এই অ্যাকাউন্টিং ডে পালন করার জন্য এর ক্ষেত্রে বাংলাদেশের যে ব্যবসায়িক কমিউনিটি বা অর্থনৈতিক কমিউনিটি আছে তাদের সাথেই বা এর সম্পৃক্ততা কি? ধন্যবাদ শাকুর। অ্যাকাউন্টিং আপনি যেটা বলছেন, হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান, এগুলোই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। আসলে আমাদের সমাজে বা আমাদের চিত্রপটে আমরা বিভিন্ন ডে যেগুলো দেখি, এরকমই একটা, যে আমাদের, যদি আমার মেমোরি ঠিক বলে, 1494 সালে 10 নভেম্বর হিসাব বিজ্ঞানের জনক আমরা যাকে বলি, লুকা পেসিওলি ভদ্রলোক, প্রথম উনি জীবনে হিসাববিদ্যার ডাবল এন্ট্রি, দ্বৈত সত্তার বর্ণনাটা উনি পাবলিশ করেছিলেন ওনার একটা বইয়ে। সেই দিনটা আসলে কালে কালে আমরা হিসাবের পেশাজীবী যারা, তারা আমরা এটা উদযাপন করার চেষ্টা করি নানাবিধ কর্মপরিকল্পনার মাধ্যমে। উদ্দেশ্য সংক্ষেপে বললে এটা, যে এই পেশার উৎকর্ষতা, এই পেশা এগিয়ে চলা, সেটা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেয়া। এই যে সম্প্রতি আমরা একটা অ্যাকাউন্টিং ডে রান আমরা একটা করেছিলাম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস থেকে। আগামীকাল আপনি দেখবেন আমাদের এখানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেটা আছে, তাদেরও একটা প্রোগ্রাম আছে, সেখানে আমাদের একটা সম্পৃক্ততা থাকবে। এইটা যে হিসাবের স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা জায়গা, সেটা সমাজের বিভিন্ন স্তরে নানাবিধ কর্মপন্থার মাধ্যমে পৌঁছে দেয় আসলে আমাদের একটা ছোট্ট উদ্যোগ। আপনি যেমন বলছিলেন যে জবাবদিহিতার কথা বলছিলেন, আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ধরনের রিপোর্টিং, অডিটিং, এই বিষয়গুলো দেখেছি, সেখানে এই জবাবদিহিতার বিষয়গুলোর অনেক ব্যত্যয় দেখা গেছে। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় হয়তো যে হিসাববিদরা যে ধরনের সততা, নিষ্ঠা কিংবা জবাবদিহিতার জায়গা থেকে কাজ করার কথা, কখনো কোনো নৈতিকতার বিষয়টাও যদি আমরা আনি, সে অনুযায়ী আসলে আমরা বাংলাদেশে কাজ করার সুযোগ পাচ্ছি কিনা বা করতে পারছি কিনা? থ্যাংক ইউ। এটা অপরিহার্য কোশ্চেন। আমি অনুমান করছিলাম এমন একটা প্রশ্নের মুখোমুখি আমাকে হতেই হবে। সো এটা বাস্তবতা। একটা হলো আসলে জবাবদিহিতার, স্বচ্ছতার কথা যদি বলি, তাহলে আসলে পুরো একটা ইকোসিস্টেম নিয়ে কথা বলতে হয়। যে ইকোসিস্টেমে অডিটররা একটা জায়গা অবশ্যই আছে। তো এইটাকে যদি র্যাঙ্কিং করি, আসলে গুরুত্বের বিচারে অডিট অনেক উপরে, কিন্তু এটা ইকোসিস্টেমের অনেক নিচের দিকে এটা থাকে। অর্থাৎ একটা হিসাব যদি বলি, একটা ট্রানজ্যাকশান তৈরির শুরুর থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পর্যন্ত এখানে কোনো জায়গায় অডিটররা নাই। পুরোটাই আসলে একটা কর্পোরেট গভর্নেন্স সিস্টেমের কাজ এখানে। তো সেই সব জায়গাগুলোতে যে ব্যত্যয়গুলো ঘটে আসে, অডিটররা সর্বোচ্চ করতে যেটা পারেন সেটা হলো এই ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করে ওনারা এটার উপরে একটা মতামত দিতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে শাকুর, আমি যদি বলি, একটা হলো যে অডিট পেশাটা অত্যন্ত রেগুলেটেড একটা পেশা। আমি নিশ্চিত আপনি কিছুটা তা জানেন হয়তো বা। এই রেগুলেশনের মধ্যে থেকে প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধ করতে হয় যাতে অনেকগুলো কমপ্লায়েন্স এরিয়া, যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা অডিট করছি সেগুলো প্রপারলি করা হয়েছে কিনা, যেই গভর্নেন্সগুলো মেনে চলার কথা সেগুলো মেনে চলা হয়েছে কিনা। এবং সেটা করতে যে আমরা অনেকগুলো জায়গায় আমরা রিপোর্ট করি, হতে পারে কারোর একটু টেকনিক্যাল উইকনেসের কারণে, তর্ক সাপেক্ষে দুই একজনের মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি করে থাকতে পারেন। কিন্তু কি হয়, এই সমস্যাটা খোঁজার জন্য শুধু যদি অডিটরদের দিকে আপনি তীর মারেন, আমি নিশ্চিত আপনি অনেক দূর যেতে পারবেন। আমরা অডিটররা তো আসলে অ্যাকাউন্টিং, এই পুরো পেশাজীবীর কাজের একটা অংশ। আমি যদি পুরো অ্যাকাউন্টিংকে এটাতে ধরে নেই বা অ্যাকাউন্টেন্টদেরকে ধরে নেই যারা তৈরি করছেন, তাদেরও তো সেখানে দায় আছে। আমি যদি, যেহেতু অ্যাকাউন্টিং ডেকে সামনে রেখে আমরা এই আয়োজনটি করছি, সেখানে পুরো অ্যাকাউন্টেন্ট কমিউনিটির আসলে নৈতিকতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে আপনি কিভাবে দেখেন? রাইট, এখানে একটা ছোট্ট জায়গা আপনাকে একটু নিয়ে যাব আমি। আমাদের একটা এথিক্যাল কোড আছে সারা গ্লোবেই, যেটা অ্যাকাউন্টেন্টদের জন্য অ্যাপ্লিকেবল, যেটাকে আইএসবি কোড অফ এথিক্স বলি, যেটা আইফ্যাক, অর্থাৎ হিসাববিদদের
সর্বোচ্চ যে বডিটা অ্যাপেক্স বডি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ তাদের প্রমালগেশন এটা। তো সেখান থেকে ইন্ডিপেন্ডেন্স একটা শব্দ দেখেন খুব পপুলারলি কিন্তু আমরা সমাজে এই শব্দটা চালু করে রেখেছি, ইন্ডিপেন্ডেন্ট অডিটর, ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেন্ট, এমন শব্দ যুগল। এই ইন্ডিপেন্ডেন্স শব্দটা আইফ্যাক একটা পর্যায়ে এইটা যে সমস্ত অ্যাকাউন্টেন্টরা কর্পোরেটে কাজ করছে অর্থাৎ রিপোর্টিং এন্টিটিতে কাজ করছে, এটা তাদের জন্য এটার প্রযোজ্য হিসেবে ওনারা রাখতে চান না। আচ্ছা, কি জন্য? তারা একটা গভর্নেন্স সিস্টেমের আন্ডারে তারা কাজ করেন। তো আপনার কথাতে যদি বুঝি যে আমি অ্যাকাউন্টেন্ট ফ্র্যাটার্নিটির একজন মানুষ হিসাবে ওই অ্যাকাউন্টেন্টদের দায়ও তো আমাকে নিতে হবে, আমি এড়াতে চাই না। যদি তারা কেউ অন্যায় করে আমি সেটা দায় এড়াতে চাইবো না। তবে একটা শাসন ব্যবস্থার মধ্যে একটা অঙ্গ অ্যাকাউন্টেন্ট তথা চিফ অ্যাকাউন্টেন্ট থেকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পর্যন্ত তারা আসলে একটা গভর্নেন্স সিস্টেমের একটা অংশ। তারা এই গভর্নেন্সের মধ্যে এগেইন সে বোর্ড বলেন, অডিট কমিটি বলেন, সিইও বলেন, বাকি সবার আসলে ইচ্ছা অনিচ্ছার একটা প্রকাশ কোনো না কোনোভাবে ওই অ্যাকাউন্টেন্টকে কিন্তু কিছুটা ইম্প্যাক্ট করে। একটা প্রশ্ন থাকে এখনকার সময়, আমরা যেহেতু হেডলাইনে আমরা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে হিসাব পেশাটার আসলে ভবিষ্যৎটাই কোথায় সেটা হয়তো আমরা নিরূপণ করার চেষ্টা করব। আমাদের যে অটোমেশনগুলো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করি, সারা পৃথিবী তো বদলে গেছে আসলে অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা কিংবা তার রিপোর্টিং। বাংলাদেশ কি আসলে অটোমেশনকে অ্যাডপ্ট করা শুরু করতে পেরেছে বা কতদূর এগিয়েছি আমরা? আপনি যেটা বলেন সারা দুনিয়া বদলে গেছে, আমি আসলে পুরোপুরি এটার সাথে একমত হতেই চাই না, সম্ভবত বাকি জীবনটুকু হতে পারবো না। কারণ এআই, আপনি দেখেন এআইয়ের ফাংশনালিটি আপনি যদি বলেন, অ্যাকাউন্টিংকে একটু বাদ দিয়ে শুধু এআইকে যদি আমরা চিনি, এটা কি একটা মেশিন ড্রিভেন একটা সিস্টেম। জি, ও কাজ করে কি করে? ইন্টারনেট জগতে তার একটা ওয়াইডার অ্যাক্সেস আছে, লিমিটলেস অ্যাক্সেস। আমি যদি বলি এটা ফিউ সেকেন্ড সে আপনার প্রশ্নের উত্তর খুঁজে বের করে, কোথাও কোথাও আপনাকে সলভ করে দেয়, সে টেবিল ফর্মে দেয়, ন্যারেটিভ ফর্মে দেয়, নানাবিধভাবে। অ্যান্ড পয়েন্টটা হলো যেখান থেকে সে উত্তর বের করেন, এই উত্তরগুলো কাদের বানানো? এই উত্তরগুলো আপনার আমার মতো হিউম্যান ক্রিয়েশন এগুলো। তো এআই দুনিয়াতে অ্যাকাউন্টিংয়ের অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, অনেকগুলো প্রশ্নের উত্তর এআই থেকে পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বলি, ঠিক এআই এখন যখন ওয়াইডলি আলোচনায় এসছে, সেখান থেকে আমি অলমোস্ট 2 যুগ আগে ফিরে যেও আমি যদি বলি, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে যে আমি দেখেছি, তখন সেমি অটোমেশন কিন্তু আমরা অলরেডি তখন চালু করেছি ওখানে। আচ্ছা, কি ছিল? অটোমেটিক জার্নাল এন্ট্রিজ, স্ট্যান্ডার্ড জার্নাল এন্ট্রিজ, যেগুলো আমাদের ফর্মস ফরম্যাটগুলো খুঁজতে হতো না, সিস্টেমে আমাদের ইআরপিতে এগুলো ফর্ম করা ছিল, এগুলো বানানো ছিল। একটা নির্দিষ্ট তারিখে সিস্টেম থেকে ডাটাগুলো পিক করে সে রেডি করতো, একবার দেখে আপনি ক্লিক করলে পোস্ট হয়ে যেত। তার মানে অটোমেশন কিন্তু শুরু হয়েছিল আরও বেশ আগের থেকে, এখন এটা খুব অ্যাগ্রেসিভলি চলে আসছে। আমি যে জায়গাটায় শর্টকাট করে আপনাকে উত্তরটা দিয়ে দিব, যে আমি বিশ্বাস করতে চাই এআই হিউম্যান সোফিজমকে রিপ্লেস করতে পারবে না কখনো। কারণ সম্ভবত আপনাদের এটিএন বাংলারই আমি একজন ভদ্রলোককে চিনি, যিনি প্রধান একজন ব্যক্তি হিসেবে কিরণ ভাই, উনি প্রচুর তর্ক বিতর্কের প্রোগ্রাম করেন। আপনি নিশ্চিত থাকবেন তর্ক বিতর্কের প্রোগ্রাম যতদিন হিউম্যান সোসাইটিতে আছে ততদিন পর্যন্ত অ্যাকাউন্টেন্টরাও অ্যাকাউন্টিং নিয়ে থাকবে, নতুন নতুন তর্ক বিতর্ক তৈরি করবে। একটা নতুন স্ট্যান্ডার্ড আছে, সেটা ইন্টারপ্রিট সিস্টেম করতে পারবে না, কারণ সেটা তখনও সিস্টেমে কেউ অ্যাপ্লাই করেনি। আমরা যখন অ্যাপ্লাই করা শুরু করবো, সিস্টেম ওখান থেকে নেবে। তো দুনিয়াতে এটা অনেক দূর এগিয়ে গেছে, আমাদের এখানেও এগোচ্ছে। তবে আমাদের এখানে যেটা হয়, আমাদের মাল্টিন্যাশনাল কর্পোরেটগুলো যত দ্রুততার সাথে যায়, লোকাল কর্পোরেট অত দ্রুততার সাথে যায় না। আমরা ইনস্টিটিউটে যেটা করছি, আপনাকে আশ্বস্ত করার জন্য আমরা বলতে পারি, আমাদের সর্বশেষ যে সিলেবাসটা আর কয়েকদিন পরেই ল্যান্ড করবে, সেখানে আমরা এই এআই, মেশিন লার্নিং, ইএসজি রিপোর্টিং, S1 S2 এগুলো আমরা যৎকিঞ্চিত আমরা অলরেডি সেটা আমরা বিল্ড করেছি এবং সেটা পৃথিবীর সাথে একেবারেই সামঞ্জস্য রেখেই আমরা বেশ খানিক এটার মধ্যে নিয়েছি। আর সর্বশেষ আমাদের যে উদ্যোগটা আছে, আমাদের একটা মিশন, যেখানে আমিও একজন মেম্বার, আমরা ICAW এর সাথে আমাদের একটা মিটিং আছে এই মাসের 17-18 তারিখের দিকে। আই এম অলসো ফ্লাইং ডাউন দেয়ার। তো সেখানে আমাদের তারা 2026-এ যেই সিলেবাসটা নতুন করে চালু করছে, সেখানে আসলে টেকনোলজির অনেক কিছু ব্যাপকভাবে থাকবে এবং সেটা আমাদের স্টুডেন্টরা আমাদেরকেও নিতে হবে। কিভাবে নিতে পারবো সেটার একটা প্রস্তুতি ঘরে ফিরে আমাদেরকে শুরু করতে হবে আরো ব্যাপক অর্থে। প্রশ্ন আছে আরো অনেক কিছু, তবে একটা ছোট বিরতি নিয়ে ফিরতে হচ্ছে। ধন্যবাদ। প্লিজ দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, উপভোগ করছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। এআই যুগে হিসাব পেশার ভবিষ্যৎ নিয়ে জনাব মোহাম্মদ রুকনুজ্জামান এফসিএ, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা তার সঙ্গে আবারও সে আলোচনায় যুক্ত হতে চাই। ইএসজি রিপোর্টিং সারা পৃথিবীতে আসলে সমাদৃত, বাংলাদেশেও কেউ কেউ শুরু করেছেন, ইনস্টিটিউশনও নিশ্চয়ই এই বিষয়গুলোতে ভাবছেন। আমি দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের কথাই বলছি। এটাকে কিভাবে আমরা আমাদের দেশে সন্নিবেশ করতে পারি বা রিপোর্টিংয়ের মান বৃদ্ধিতেও বা কিভাবে অ্যাকোমোডেট করব? ধন্যবাদ শাকুর। ইএসজি নিয়ে যখন কথা বলি তখন আসলে ইএসজি স্ট্যান্ডস ফর লাইক এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, এই শব্দগুলো নিয়ে আসলে এটা বানানো। তো সারা দুনিয়াতে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে এনভায়রনমেন্টাল নানাবিধ ঝুঁকির বিষয়গুলো যেমনভাবে আলোচিত হচ্ছে দুনিয়া চরাচরে, সেইগুলোর কর্পোরেট দায়বদ্ধতা থেকে আসলে এই আলোচনাটা, ইএসজি রিপোর্টিংয়ের ব্যাপারটা এসছে। তো সেইটা দুনিয়া চরাচরে অনেক দূর পর্যন্ত রিপোর্টিং এগুলো চালু হয়ে গেছে। আমাদের এখানেও যদি বলি, আমাদের সেন্ট্রাল ব্যাংক অলরেডি ব্যাংকগুলোর জন্য এটা কম্পালসারি করে দিছে, তারা যৎকিঞ্চিত রিপোর্টিং অলরেডি শুরু করেছে। আমরা ইনস্টিটিউট থেকে অলরেডি আমরা এক বা একাধিক সেমিনার এটার উপর করেছি, ডিসেমিনেশন প্রোগ্রামগুলো আমরা করছি। আইএসএসবি, যেটা ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড, তারা এই যাবৎকালে এখনও পর্যন্ত দুটো স্ট্যান্ডার্ড অলরেডি তারা জারি করেছে, S1 S2। তো সেটা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। আমরাও চেষ্টা করছি যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। জিআরআই যারা এই ফ্রেমওয়ার্কটা, রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা পাবলিশ করে, তো আমাদের সেটা নিয়েও একটা আলোচনা আছে, যেটা খানিক আগের আলোচনায় আমি আপনাকে একটা টাস্ক দিয়েছি যে এইগুলো ইএসজি রিপোর্টিং আমাদের সিলেবাসে এখন পার্শিয়ালি চলে আসছে। তো একটা হলো যে আমরা যারা ট্রেনি অ্যাকাউন্টেন্ট, আমরা যাদেরকে গড়ে তুলছি, যারা সমাজে চলে আসবে, সো তাদেরও এই সংক্রান্ত আলোচনাগুলোর মধ্যে আমরা জড়িয়ে নিচ্ছি। সাথে আমরা ইনস্টিটিউটের নেতৃত্ব থেকে আমরা নানাবিধ প্রোগ্রামের মাধ্যমে সমাজকে বোঝানোর চেষ্টা করছি যেটা দুনিয়া চরাচরে যে রিপোর্টিংগুলো হচ্ছে, এখন দুনিয়ার বাউন্ডারি আসলে আর খুব বেশি বড় বাধার মুখে না। এটা একটা ভার্চুয়াল বাউন্ডারিতে দুনিয়াতে আমরা চলি। প্রতি মুহূর্তে সব কিছু যেমন আমরা দুনিয়ার সাথে এক লয়ে মিলাতে চাই, এই রিপোর্টিংটাও আমাদের আসলে বাধ্যবাধকতা আছে। তো সেন্ট্রাল ব্যাংক যেমন ব্যাংকগুলোর জন্য করেছে, বাকি কর্পোরেটগুলোর জন্য গ্র্যাজুয়ালি এটা চলে আসছে। সো সেটা করার জন্য যেটা হবে, প্রতিষ্ঠানগুলোর এই সংক্রান্ত আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো করে বুঝতে পারা, সেটা আমরা যেমন চেষ্টা করছি, কর্পোরেটগুলো তথা আমাদের ট্রেড বডিগুলোরও এক শ্রেণীর দায় আসে বা এসে যাবে। সো সেইগুলো আসলে সামগ্রিকভাবে যখন চালু হয়ে যাবে, তখন আমি মনে করি S1 S2 রিপোর্টিং ব্যাংকগুলোর সাথে অন্যান্য কর্পোরেটগুলোতেও চালু হয়ে যাবে। তো তখন আমরা যেমন আইএফআরএস, আপনি দেখেন আইএফআরএস হলো ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো এইটা আমাদের আইন যখন বাধ্যবাধকতা করে দিছে, তখন এটা কিন্তু সবগুলো কর্পোরেট করছে। যৎকিঞ্চিত ভুলভ্রান্তি থাকলে থাকবে, সেটা সব জায়গায় থাকবে, বাট সবাইকে অ্যাকোমোডেট করতে হয়েছে। কিন্তু দেখেন, যদি রেগুলেশন দিয়ে একটা চাপ তৈরি হয় তাহলে সেটা যত হয়, ইম্পারেটিভ থাকলে কিন্তু আসলে অতটা হয় না। মানুষ তখন সুযোগ নেয় যেটা করবো কি করবো না, আচ্ছা ভাবি। ব্যাংকগুলোর জন্য এখন আর চয়েস নাই। তেমনিভাবে কর্পোরেটগুলোর জন্য আমি বিশ্বাস করতে চাই এই রেগুলেশনগুলো এসে গেলে আমাদের জন্য যেমন সহজ হবে, আমরা পুশ করতে পারবো, প্লাস আমাদের ট্রেনি অ্যাকাউন্টেন্ট প্লাস আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আমাদেরকে এটা শিখছি, আরও শিখতে হবে। তারপর সার্টিফিকেশন, আমাদের অডিট রিপোর্টের সাথে কাজ শুরু হয়েছে, এটা আপনার আলোচনা থেকে বোঝাই যায় অনেক দূর। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তারা তো আসলে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে, তারপরে মেম্বারদেরকে নিয়ে কাজ করে এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করে। আমরা যদি একটি স্টুডেন্টের জায়গা থেকে আসতে চাই, যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া অনেক কঠিন, এরকম একটা মিথ প্রচলিত আছে যে এখানে পাশ করা যায় না কিংবা পাশ করায় না। আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া কি আসলে খুব কঠিন? আচ্ছা, আমি আপনাকে বলি যে আপনি এটাকে সহজ করে কেন দেখতে চাইবেন। প্রথম, কারণ আপনি একটা অ্যাডভান্সড এডুকেশন কেন পার্সু করেন? আপনার জীবনটাকে মহিমান্বিত করার জন্য, আপনি সমাজে কন্ট্রিবিউটর হওয়ার জন্য, আপনি দেশ সমাজকে এমন কিছু দিতে চান যা অন্যেরা দিতে পারে না। তো আপনি নিজেকে যখন ওই জায়গায় নিতে চাইবেন, তখন আপনি অবশ্যই একটা কঠিন গিরিপথ পার হয়ে এটা করবেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা আসলে যেই জায়গায় আমি মনে করি খুব সংক্ষেপে আসে, যে আপনি বোধহয় আলোচনা করতে যাচ্ছেন যে সিএ পাস করা একটা ভয়ের জায়গা ছিল। আমি যেই জামানায় পাস করেছি, এটা 90-এর দশকে, তখন সত্যি এটা ভয়ের জগৎ ছিল। কী জন্য আমি বলি, তখন আসলে কারিকুলামগুলো যেটা ছিল, স্টাডি ম্যাটেরিয়ালগুলো যথেষ্ট ছিল না, মানে রিসোর্স ম্যানুয়াল এইগুলো আসলে খুব একটা ছিলই না আমাদের। প্লাস দুনিয়া চরাচরে যেই বইগুলো পাওয়া যেত, সেগুলো কিনে আনতে পারলে পড়া যেত, না হলে বাজারেও খুব বেশি অ্যাভেলেবল। আমরা জানতাম যে একটা সময় যে 3টা লেভেল বা 4টা লেভেল থাকলে পুরো লেভেল একসাথে পাস করতে হতো, সেখানে একটা কোর্স ফেল করলেই পুরো লেভেল ফেল। আমি সেই জমানার সাক্ষী একদম। আচ্ছা, আমি আমার একাডেমিক এরিয়াতে আমার কালে আমি
এটা জানি না জনতার কাছে চলে যাচ্ছে, মানে সেরা ছাত্রদের মধ্যেই একজন ছিলাম, খুব বেশি পিছনে কখনোই পড়ি নাই, কিন্তু আমি সিএ ফাইনালে 2 বার ফেল করে কিন্তু আমি পাশ করা। সো এই ডিফিকাল্টিটা ছিল, আমি 3য় বার পাশ করেছিলাম। সো ওই কথাটা আমি যখন বলছি, এইবার আমি 2000-এর পরে যখন চলে আসছে, আমি আবার অ্যাক্টিভলি এখন আসলে ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সো শিক্ষা আমার একটা দাপ্তরিক অংশ। আমি আরও এখন থেকে 24-25 বছর আগে ইনস্টিটিউটের আমি এডুকেশনের হেডও ছিলাম, তখন চাকরি করতাম এখানে। তো এডুকেশনের সাথে আমি একেবারে সবসময় জড়িত, অনেক দিন ধরে অ্যালাইন, সব দিন ধরে সবসময় জড়িত এটার সাথে। তো সেই ক্ষেত্রে যেটা আমি দেখেছি, একটা হলো মেধাবীদের জন্য আসলে এটা আসলে কঠিন জায়গা না। এখন আপনি কোন মেধা নিয়ে আপনি এই লেভেলের সেবক হতে চান, এই লেভেলে আপনি উঠে আসতে চান, সেটা আপনার চয়েস। আমি মনে করি মেধাবীদের জন্য এখন বরং পাশ করা অনেক সহজ হয়েছে। কারিকুলামগুলো যেভাবে ডিজাইন করা, এটা দুনিয়ার সর্বশেষ কারিকুলামের সাথে মিলানো। টেকনোলজি আপনাকে অনেক বেশি অ্যাক্সেস দিচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে। এবং আমরা জেনেছি যে সার্টিফিকেট লেভেল বা আপনাদের প্রথম লেভেলের সবগুলো পরীক্ষা এখন অনলাইনে হয়, ক্লাসগুলো অনলাইনে হয়, এরকম ব্যবস্থা আপনারা করেছেন। অবশ্যই। একটা প্রশ্ন থেকে যায় যে প্লিজ, এই কারিকুলামের পরিবর্তন কিংবা পৃথিবীর সাথে অ্যালাইন হওয়া, আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভবিষ্যৎটা কি, মানে সে কি করে, কি বেনিফিট সে পায়, আর নাম্বার এত কম কেন? আচ্ছা, নাম্বার এত কম আসলে যদি বলি আমাদের এখানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে একটু কম মনে হতেই পারে। তো সেটা আমি যেটা বলছিলাম যে যদি 2000 সালের আগে যদি চলে যাই, তখনকার ডিফিকাল্টি আমি একটুখানি টাচ দিয়েই ফেলেছি, যে আমি ক্লাসরুমের সামনের দিকের বেঞ্চের ছাত্র থাকার পরেও আমাকে ফেল করে পাশ করতে হয়েছিল। পরে এসে আমি যদি বলি, এই পড়াশোনার সাথে সুযোগ সুবিধা অনেক বেড়েছে। একটা হলো খানিক আগেই আপনি যেটা বলে ফেললেন, যে সার্টিফিকেট লেভেল পরীক্ষাটা স্ব একাডেমিতে থাকতেই পাশ করার সুযোগ এখন তৈরি হয়েছে, যেটাকে প্রি আর্টিকেলশিপ প্রোগ্রাম বলছেন। তো সেটাতে তারা ওই কোয়ালিফিকেশনটা ওখান থেকে নিয়ে চলে আসতে পারছে। আচ্ছা, তারপরে এই পেশার সৌন্দর্যের যে জায়গাটা, তাকে 3 বছর আসলে একটা ফার্মের আন্ডারে তাকে কাজ করতে হবে, ঠিক হিসাববিদ্যার ডাক্তার গড়ে ওঠার মতো। এবং আমরা যতটা জেনেছি যে অন্য অনেক জায়গাতে আছে পুরোটা পাস না করলে সেটার বেনিফিট পাওয়া যায় না, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যারা পার্সু করেন তারা পার্শিয়ালি পাস করেও কর্পোরেট জায়গাতে ভালো করছেন, তাদের স্কিল বা এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, একটা এই স্বল্প সময় হয়তো এরকম বৃহৎ বিষয় নিয়ে আলোচনা শেষ করা যায় না, কিন্তু একটা প্রশ্ন করতে চাই যে ভবিষ্যৎ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন, এবং আমরা যখন দেখি যে কোন কোন ক্যারিয়ারগুলো অবসোলেট হয়ে যাবে, সেক্ষেত্রে যে তালিকা, তার মধ্যে মাঝে মধ্যে অ্যাকাউন্টেন্টদেরও নাম দেখি, যে এটা বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে হয়তো হারিয়ে যাবে। আগামী 1 দশক কিংবা তার চেয়ে বেশি সময় ধরে এই হিসাব পেশাকে আপনি কোথায় কিভাবে দেখছেন? প্রথম প্রশ্নটা আমি প্রথমে উত্তর দিয়ে ফেলি, হিসাব পেশা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার শ্রদ্ধার সাথে আমার প্রিন্সিপাল যিনি ছিলেন এবি মাজিদুদ্দিন স্যার, আল্লাহ জান্নাত দান করুক, স্যারের সাথে গল্প করতে করতে উনি ফান করে বলতেন, রোকন জানো, আমরা এমন একটা পেশার ধারক বা যেটার মধ্যে দিয়ে আমাদের রুটি রুজি অর্জন করছি, এটা দুনিয়ার ওপারে যেও আমাদের এই পেশাটা থাকবে, তো হিসাব পেশাটা থাকবে। আপনি বলছেন যে এআই নিয়ে নিবে কিনা, আমি খানিক আগে একবার আপনাকে সেই টাস্কটা দিয়েছি, যে আমি আসলে ওই গ্রুপের বাসিন্দা যে যারা বিশ্বাস করে না যে হিসাব পেশার মানুষকে আসলে বিচ্ছিন্ন করে এআই হিসাব পেশা চালাতে পারবে। কারণ হিসাবের সাথে অনেকগুলো সফিস্টিকেটেড ডিসকাশন সব সময় জীবন্ত থাকবে, এখনও আছে, এটা অনন্তকাল থাকবে। কী জন্য বলি, এর পিছনে প্রচুর যুক্তিতর্ক দিতে হয়। এআই ওই উত্তরগুলো দিতে পারবে যে উত্তরগুলো সিস্টেমে দেয়া আছে, যেগুলো দেয়া নাই সিস্টেম, এআই ওগুলো করতে পারবে না। আমি কিছুকাল আগে ছোট্ট একটা লেখাও দিয়েছিলাম, একটা প্যারাগ্রাফের মতো, যে অ্যাকাউন্টেন্টরা কেন অটোমেশনকে ভয় পাবে। আমি শেষ কথা বলেছি, অ্যাকাউন্টেন্টদের চাকরি খাওয়ার ক্ষমতা কম্পিউটার টেকনোলজির নাই, কারণ কম্পিউটার টেকনোলজি তাদের বানানো জিনিসকে যখন একটা রেজাল্ট বের করে দিবে, এইটার ব্যাখ্যা দিতেও অ্যাকাউন্টেন্ট লাগবে। তার মানে আমরা যে প্রশ্নগুলো যে বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি, আপনি সেটার সাথে একমত পোষণ করছেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তর্ক সাপেক্ষে কোনো জায়গায় ঝুঁকিতে ফেলবে অল্প বিস্তর 2-1টা পজিশন পোস্টকে, বৃহত্তর পরিসরে এটা এলিমিনেট করার ক্ষমতা এআই রাখে না। আমরা আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবসকে সামনে রেখে আলোচনা এটা বোঝার চেষ্টা করছি যে আসলে এই পেশাটা থাকবে অনেক দিন, এবং আপনি বলছিলেন যে মৃত্যুর পরে ওপারেও আসলে বা পরকালও তার হয়তো প্রায়োগিক ব্যবস্থা আছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ থাকবে। ধন্যবাদ শাকুর, ধন্যবাদ এটিএন নিউজকে। দর্শক, কথা বলতে বলতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডেকে সামনে রেখে আমরা আগামীর ভবিষ্যৎ কিংবা আগামী দিনে এই পেশার কী অবস্থা হবে সেটা জানার চেষ্টা করেছি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।